আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি আমাদের সামনের স্পেশাল যে 10 মাসের প্রোগ্রাম, সেই স্পেশাল 10 মাসের প্রোগ্রামে আমরা আজকে তাপগতিবিদ্যার স্পেশাল 3 নম্বর লেকচারে উপস্থিত। তো আমরা গত ক্লাসগুলোতে তাপগতিবিদ্যার প্রথম আর দ্বিতীয় ক্লাসে মোটামুটি অনেকগুলো অংশ আলোচনা করছি তাপগতিবিদ্যা অধ্যায়ের। আজকে আমরা তৃতীয় ক্লাসে চেষ্টা করবো আরও স্পেশাল কিছু ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করার জন্য এবং গ্রাফ রিলেটেড ম্যাথ করার জন্য। তো আজকের ক্লাসের শুরুতেই আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, মারাত্মক বেসিক কথা। খেয়াল রাখবা, আজকে আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো করার জন্য এই পয়েন্টগুলো, আর একটু পরে আমরা দেখব গ্রাফ। সেই গ্রাফ সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি এই পয়েন্টগুলো মনে রাখতে পারি আর গ্রাফটা বুঝতে পারি, আজকে যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্ক ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবো, ইনশাল্লাহ আশা করি। তো চলো আমরা শুরু করতেছি। তো আমাদের দুইটা স্পেশাল প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। একটার নাম হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, আর এটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করলাম, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার মধ্যে স্থির থাকে কোন রাশি? রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতে স্থির থাকে কোন রাশি? তাপমাত্রা। না, রুদ্ধ তাপীয় না, ভুলে গেছো। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে কোন রাশি? ভুলে গেছো? এনট্রপি স্থির থাকে। গত ক্লাসে আমরা পড়ছিলাম না, মনে পড়ছে এবার? এনট্রপি স্থির থাকে। এটা কিন্তু আমাদের বেসিক ইনফরমেশন, মনে রাখতে হবে। তাসফিয়া, হাফসা, রুদ্র, মনে থাকবে? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকবে সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়াতেই তাপমাত্রা স্থির। কিন্তু রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে না, এনট্রপি স্থির থাকবে। হাফসা, তাসফিয়া, মনে থাকবে? মনে আছে কথাগুলো? আচ্ছা, হাফসা একটু কথা বইলো, তাসফিয়া একটু কথা বইলো। ওকে, তো এটা খেয়াল রাখবা যে আমরা ভুলে গেলেও আমরা চেষ্টা করবো রিভাইজ দেওয়ার জন্য। তো 1 নম্বর কথা হচ্ছে, প্রশ্ন যদি থাকে খুব দ্রুত পরিবর্তন বা হঠাৎ পরিবর্তন, তখন এটা হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া অঙ্ক। অথবা যদি বলে আস্তে আস্তে পরিবর্তন বা ধীরে ধীরে পরিবর্তন। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ সোহান জয়েন করছে, খুশি হলাম। ওকে সোহান, তোমাদের কি নেট প্রবলেম? বলো বলো। মানে একটু লেট করে লাইলাম স্যার। সমস্যা নাই। তোমার কি ওইদিকে কারেন্ট নাই নাকি নেট প্রবলেম, কোনটা? না স্যার, দুটোই আছে স্যার, মানে খাইতেছিলাম তো লেট দিবি। খাওয়া দাওয়া করছো? সমস্যা নাই, খাওয়া দাওয়া করে আসো, খাওয়া দাওয়া শেষ করে আসো। সোহান খাওয়া দাওয়া শেষ করে তারপর আসো, সমস্যা নেই। শুনতেছো সোহান? জি স্যার, শুনতেছি স্যার। খাওয়া দাওয়া কি শেষ নাকি এটা বলো? জি স্যার শেষ। আচ্ছা শেষ। ওকে ওকে, দেখো তো যেটা বলতেছিলাম, খেয়াল রাখবা, খুব দ্রুত পরিবর্তন যদি হঠাৎ পরিবর্তন বলে তাহলে সেটা হবে রুদ্ধ তাপীয় অঙ্ক। আর যদি বলে আস্তে আস্তে পরিবর্তন বা ধীরে ধীরে পরিবর্তন, তার নাম সমষ্ণ প্রক্রিয়া। খেয়াল রাখবা। 2 নম্বর হচ্ছে, যদি অপরিবাহী পদার্থ দিয়ে কোনো অঙ্ক থাকে তাহলে হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, আর পরিবাহী পদার্থের অঙ্কের জন্য হবে সমষ্ণ প্রক্রিয়া। এই দুইটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। কথাগুলো বুঝছো কিনা আমাকে জানো, রেসপন্স করো। আচ্ছা, এখন 3 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে। গ্রাফ। আমাদের গ্রাফ থাকবে, কিছু কিছু গ্রাফ ওয়াই অক্ষের মতো, কিছু কিছু গ্রাফ এক্স অক্ষের মতো। তো যেই গ্রাফটা আমার বেশি খাড়া থাকবে ওয়াই অক্ষের মতো, সেটাকে বলা হয় রুদ্ধ তাপীয় গ্রাফ। রুদ্ধ তাপীয় রেখাটা বেশি খাড়া হয় আর সমষ্ণ রেখাটা একটু কম খাড়া হয় বা বাঁকানো থাকে। যেমন তোমরা যদি চিত্রটা খেয়াল করো, চিত্রটা বুঝতে পারবে। এখানে 3টা গ্রাফ আছে। একটা হচ্ছে তোমার এ থেকে বি, একটা হচ্ছে সি থেকে ডি, একটা হচ্ছে ই থেকে এফ। এবার দেখো, এ থেকে বি সবচেয়ে ঢালু, এটা নোয়ানো বেশি, এই জন্য এটার নাম সমষ্ণ রেখা। আর সি ডি এটা একটু খাড়া খাড়া, ওয়াই অক্ষের মতো আর কি, খাড়া খাড়া, তো এটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। আবার ই এফ এটাও একটু খাড়া খাড়া, মানে খাড়া খাড়া হলেই তার নাম রুদ্ধতাপীয়, আর একটু বাঁকানো হলে তার নাম সমষ্ণ। গ্রাফগুলো কি মনে থাকবে একটু আমাকে জানাও। ওকে, বাকিরা রেসপন্স করো, বাকিরা বুঝছো? মনে থাকবে? আচ্ছা, এবার নেক্সট পরবর্তী অংশ। এখন আমরা
এটা বোঝার পর আমরা খুব স্পেশাল যেই চিত্রটা নিয়ে আসবো সেটা হচ্ছে এই চিত্র। এখন কথা হচ্ছে এই চিত্রটা অনেকেরই মাথা ঘুরপাক খাইতে পারে, কারণ অনেক হিবিজিবি তো। এই চিত্রটা যদি আজকে বুঝতে পারেন আমরা ম্যাথগুলো করতে পারবো ইজিলি। এই চিত্র থেকে আমাদের কৃতকাজ বের করতে হয়। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এবং আর এর মানটা কি ইউজ করতে হবে, এবং ডব্লিউর মানগুলো কি কি হয়, কি কি সূত্র ইউজ করতে হবে, ইটিসি। তো আমি তোমাদেরকে বুঝাই, এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপ নিয়ে কাজ করব। এখানে মোট আমার 4টা বিন্দু এ বি সি ডি। প্রথমত এ থেকে বিতে আসবে, বি থেকে সিতে আসবে, সি থেকে ডিতে যাবে, আর ডি থেকে আবার এতে ফিরে আসবে। এই 4টা রেখার নাম 4 রকম। তো তোমরা দেখতে পাচ্ছ এই 4টা রেখার মধ্যে কোন কোন রেখা ওয়াই অক্ষের মতো, বলো তো একটু, কোন কোন রেখা ওয়াই অক্ষের মতো বা ওয়াই অক্ষের অনুরূপ? বিসি আর এডি। এক্সিলেন্ট, বিসি আর হচ্ছে এডি, কারণ এইগুলো একটু খাড়া খাড়া রেখা, এই জন্য এর নাম রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। বাকিরা বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এরপরে আমাদের 2টা রেখা একটু হচ্ছে নোয়ানো, বাঁকানো বেশি, সেটা হচ্ছে কি আমাদের এবি আর সিডি। এই জন্য এটার নাম হচ্ছে সমষ্ণ, সমষ্ণ। কিন্তু একটা জায়গায় চেঞ্জ, একটা হচ্ছে প্রসারণ, একটা হচ্ছে সংকোচন। মনে রাখবা সবসময়, প্রথমটা হয় প্রসারণ, পরেরটা হয় সংকোচন। প্রথমটা প্রসারণ, পরেরটা সংকোচন। যেমন এইটা আর এইটার ক্ষেত্রে চিন্তা করো, এটা হচ্ছে প্রথম রেখা, এই জন্য তার নাম প্রসারণ রেখা, আর পরেরটা যেহেতু এটা হচ্ছে সংকোচন রেখা। মন থাকবে কথা? প্রথমটা প্রসারণ, পরেরটা সংকোচন। বুঝছো? এরপরে ডান পাশে বিসি প্রথম আর এডি হচ্ছে পরবর্তী, তাহলে এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন, শেষ। আর আরেকটা কথা মনে রাখবা সবসময়, আমাদের প্রসারণ রেখাটা সবসময় পজিটিভ হয় কাজের মান, আর সংকোচন রেখা সবসময় কাজের মান নেগেটিভ হয়। অলওয়েজ, এটা প্রমাণিত, এটা সূত্রের প্রমাণের মতো। পরীক্ষা যখন ম্যাথ করবা তখন এই কথাগুলো খেয়াল রাখবা, কোথায় আছে প্রসারণ, কোথায় আছে সংকোচন। যদি পরীক্ষায় প্রসারণ আসে তার মানে কাজের মান অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আর যদি পরীক্ষার মধ্যে সংকোচন আসে কাজের মান অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ ভুল করলে নাম্বার দিবে না। এটা খুব ইম্পর্টেন্ট তাপগতিবিদ্যা অধ্যায়ের মধ্যে। কাজের মান বের করতে বলে ঠিক আছে, কিন্তু আমরা প্রসারণ মানে কি আর সংকোচন মানে কি এটা বুঝি না, অনেক সময় খেয়াল থাকে না, তো এটা খেয়াল রাখবা। তো এবি পথে কাজের মান W1, বিসি পথে W2, সিডি পথে W3, আর ডিএ পথে হচ্ছে W4। তবে এখানে W1 আর W2 হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? এগুলো প্রসারণ, প্রসারণ, প্রসারণ মানেই পজিটিভ। আর W3, W4 নেগেটিভ। কেন নেগেটিভ? সংকোচন, সংকোচন, সংকোচন মানেই নেগেটিভ। সবাই কি কথাগুলো বুঝতে পারছো? মনে থাকবে? আদিবা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এবার বাচ্চারা আরেকটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা। প্রথমটা অবশ্যই তাপমাত্রা T1, পরেরটা তাপমাত্রা T2। আর ওই জায়গার মতোই P1 B1, P2 B2, P3 B3, P4 B4, শেষ। আর কিছু জানার প্রয়োজন নাই, এই পর্যন্ত জানলেই হবে, বাকিটা আমাদের সূত্রের খেলা। ওকে, এবার আমরা সামনে যাই। এখানে দেখো P1 B1 T1, P2 B2 T2। প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, প্রাথমিক তাপমাত্রা, পরবর্তী চাপ, পরবর্তী আয়তন, পরবর্তী তাপমাত্রা, এটা সবাই জানি। আর এর মানটা এই অঙ্কে সবসময় ব্যবহার হবে 8.316, 8.316, 8.316। খেয়াল রাখবা, আর এর মান সবসময় এটাই ব্যবহার হবে। কিন্তু আর এর মান যে আরও আছে সেগুলো ব্যবহার করলে হবে না, অবশ্যই হবে না। আর এর মান 0.0821 ব্যবহার করলে অঙ্ক হবেই না, অঙ্ক ভুল। কেন ভুল? ক্যালকুলেশনের জন্য ভুল। তো আমাদের আর মান সবসময় 8.316 ব্যবহার করতে হবে, অবশ্যই এই মানটা ইউজ করে আমাকে করতে হবে কিন্তু কাজ বের করার জন্য। তো চলো বাচ্চারা, আমরা এখন 2টা সূত্র শিখব, একটা হচ্ছে সমষ্ণ, একটা হচ্ছে রুদ্ধতাপীয়। সমষ্ণ প্রক্রিয়া কিন্তু কাজের সূত্রটা বেশি আসে পরীক্ষায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটাও আসে, এটাও বেশি আসে। তো আমি দেখাই, সমষ্ণ প্রক্রিয়া কিন্তু 2টা, একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, একটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে আমাদের কাছে একটা মানে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো 2টা বিষয়, একটা প্রসারণ, একটা সংকোচন, তাহলে কি 2টার জিনিসের জন্য কি 2টা সূত্র মনে রাখবো? উত্তর হচ্ছে না, একটা সূত্র 2 জায়গাতে খাটবে। সমষ্ণ প্রসারণে যে সূত্র, সমষ্ণ সংকোচনে একই সূত্র। আমি আবার বলতেছি, সমষ্ণ প্রসারণে যে সূত্র, সমষ্ণ সংকোচনে একই সূত্র, জাস্ট একটা হবে প্লাস, একটা হবে মাইনাস। মন থাকবে কথাটা যা বলছি? আচ্ছা, তাহলে
এখন আমরা সমষ্ণ রেখার জন্য, শুধু সমষ্ণ রেখার জন্য কৃতকাজ বের করার সূত্রটা কি হবে? এই হচ্ছে সেই স্পেশাল সূত্র। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করার সূত্র W=nRT ln V2 by V1, W=nRT ln V2 by V1, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটা, বেশি পরীক্ষায় ইউজ হয়। W=nRT ln V2 by V1 সমষ্ণ প্রক্রিয়া, এটা হোক সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া হোক সমষ্ণ সংকোচন প্রক্রিয়া, সূত্র কিন্তু একটাই। মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়াতে একটা সূত্র ছাড়া অন্য কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, এটাই ইউজ হয় বেশি। এবার পরবর্তী, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো দুইটা আছে, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সংকোচন। তাহলে কি সূত্র কি দুইটা হবে? আসলে সূত্র এখানে দুইটাই আছে, তবে আমাদের এই দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যবহারটা সবচেয়ে বেশি হয় আর পরের সূত্রের ব্যবহারটা কম হয়। তো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও সেম, সূত্র একটাই হবে, তবে একটার সময় পজিটিভ হবে, একটার সময় নেগেটিভ হবে মানগুলো। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে প্রথম সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে W=nR/Γ-1, nR/Γ-1 T1-T2, T1-T2, খেয়াল করবা, W=nR/Γ-1 T1-T2, আর এর মানটা তো এটা, গামার মানটা তোমরা পাবো উদ্দীপক থেকে, আর T1-T2 দেওয়া থাকবে। এই হচ্ছে প্রথম সূত্র। দেখো এতটুকু বুঝছো কিনা, রেসপন্স করো। জি স্যার, বলতে পারছি। এরপরে ডব্লিউর পরবর্তী সূত্র হচ্ছে, এটা পরীক্ষা খুবই কম আসে, তারপর আমাদের মনে রাখতে হবে W=n/Γ-1, n/Γ-1 P1V1 - P2V2, P1V1 - P2V2, W=n/Γ-1। খেয়াল রাখবা, আর কিন্তু এখানে হবে না, এই যে এখানে আর হবে না, আর T1T2 হবে না, P1V1 P2V2 হবে, শেষ। এবং সর্বশেষ যে সূত্রটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে গিয়ে আমার এই চারটা কৃতকাজের যে ফলাফলটা, মোট ফলাফল, সেটা বের করতে হয়। সেটা কীরকম? খুবই সহজ, W1 W2 পজিটিভ, W3 W4 নেগেটিভ। অর্থাৎ আমরা মনে রাখবো এটা একটা কার্যচক্র, কার্যচক্রে সম্পাদিত মোট কৃতকাজ। প্রশ্নে বলবে, এটা খুবই ভাইরাল প্রশ্ন, একটা উদ্দীপক দিবে, বলবে যে এই কার্যচক্রে সম্পাদিত মোট কৃতকাজ বের করো। W1 W2 W3 W4 বের করবা, এগুলো বের করে সব যোগ করে দিবা, উত্তর যা আসবে সেটাই হচ্ছে উত্তর। মোট W, মোট কৃতকাজ W=W1 + W2 - W3 - W4। এই হচ্ছে আমাদের তিনটা সূত্র, তবে এই সূত্রটা ইউজ হয় কম, এই দুটা ইউজ হয় বেশি। এর মধ্যে এইটা সবচেয়ে বেশি, এটা একটু কম, আর এটা অনেক বেশি। দেখো সূত্রগুলো রিভাইজ করলাম, বুঝতে পারলা কিনা? ম্যাথ করবো এখন আমরা, কথা বলো, বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এরপরে আমাদের এইগুলো তো আমরা জানি, এনে মান হচ্ছে মূল সংখ্যা, এগুলো আমরা জানি সব, ইটিসিটি শেষ। তাহলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, এখানে আর তেমন কোনো আলোচনার প্রয়োজন নাই। হাফসা, আমিনা, তাসফিয়া, সৃষ্টি, একটু কথা বলো, কেমন দেখতেছো তোমরা? এখন আমরা সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন আলোচনা করলে আমরা ইজিলি বুঝবো যে কতটুকু শিখলাম। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এটা আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। এখন আমরা দেখি প্রশ্ন কি বলছে। প্রথমত আমরা খেয়াল করি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সাইমা, জয়েন করছো। ওকে, এবার খেয়াল করো, নেক্সট আমরা দেখি। তো এখন আমাদের এই যে গ্রাফ, এই গ্রাফটার মধ্যে একটু তাকাও। এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে চাপ, চাপের একক অ্যাটমসফিয়ার, আয়তনের একক হচ্ছে কি? লিটার, খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমরা তাহলে অঙ্কটা শুরু করব। অঙ্কটা শুরু করার জন্য আমরা দেখি কি বলছে এখানে। এর মান দেওয়া আছে, গামা মান দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নটার দিকে তাকালে আমরা সহজে বুঝবো। প্রশ্নে চাইছে এ বি পথে কৃতকাজ বের করো, এ বি পথে কৃতকাজ বের করবো। এখন তোমাদের কাছে প্রশ্ন, এ বি পথের নামটা বলো। এ বি পথের নাম বলো, দেখি কে কে পারো। এ বি কি বললা সৃষ্টি, বলো তো? সমষ্ণ রেখা। আচ্ছা, একজন বলছো সমষ্ণ, বাকিরা? সমষ্ণ সংকোচন। এক্সিলেন্ট, থ্যাংক ইউ রুদ্র। সমষ্ণ সংকোচন, ভেরি গুড, উত্তর রাইট। সৃষ্টিটাও রাইট, তবে সৃষ্টি সংকোচন বলো নাই, শুধু বলছো সমষ্ণ। আর হাফসা, মিনা, সোহান, তাসফিয়া, সাইমা দুটোকে জয়েন করছো। তোমরা তো কিছু বলতে পারলা না, তোমরা কি বুঝো নাই? হাফসা, মিনা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাই বলতে হবে, চেষ্টা করবা। হাফসা, মিনা, তাসফিয়া, তোমাদের রেসপন্স চাচ্ছি। তোমরা কি বুঝতে পারো নাই কথাটা, কেন এটার নাম এটা হইলো? আমি একটু দেখা দিই তাহলে।
এই যে আমাদের জাস্ট চিত্রটা এটা খেয়াল রাখতে হবে, পরীক্ষার জন্য এই চিত্রটা সবসময় মাথায় রাখবা যে এইটার নাম কি, এইটার নাম কি, আর এইটার নাম কি, আর এইটার নাম কি। এই যে রেখাটা কিন্তু আমার এই রেখার মতো, এই যে এ থেকে বি, যদি এটা তিনটা রেখা আছে, এ থেকে সি, আর এটা হচ্ছে কি এ থেকে বি, এ থেকে সরি সি থেকে এ, এটা হচ্ছে কোন রেখা জানো? এই যে রেখাটা, মানে সরাসরি এটা এখানে চলে আসছে এভাবে। কথা কি বুঝছো হাফসা? তাহলে এই রেখাটার নাম হবে সমষ্ণ প্রসারণ রেখা। এই রেখাটা হচ্ছে গিয়ে সি এ রেখা, সমষ্ণ প্রসারণ। কিন্তু এই রেখাটা কিন্তু হচ্ছে এই রেখাটার সমান, এই যে এই রেখাটার সমান, সমষ্ণ সংকোচন। এটা আমাকে জানাও সোহান, বুঝছো কিনা? সাইমা আসো, থ্যাংক ইউ। দেখো রেসপন্স করো পরে, আপাতত দেখো। আচ্ছা এবার দেখো এই জায়গায় কিন্তু সংকোচন, সংকোচন আছে, মানে ডব্লিউ মান নেগেটিভ আসবে। দেখি বের হয় কিনা, দেখি প্রমাণ আসে কিনা। আচ্ছা হাফসামিনা কোনো প্রশ্ন আছে? এটা আমাদের ওই চিত্র দেখে বুঝতে হবে, তাহলে ম্যাথগুলো আমরা ইজিলি বের করতে পারবো চিহ্ন সহ। হাফসামিনা কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে তাহলে আমরা শুরু করি। আচ্ছা বলো, এইটা যদি সমস্যা সংকোচন হয়, সূত্র কি বলছিলাম? সমস্যা প্রক্রিয়া কৃতকাজ বের করার সূত্র কি ছিল বলো তো দেখি, মনে আছে কিনা? W=nRT ln V2/V1। এক্সিলেন্ট, ভেরি গুড। W=nRT ln V2/V1। খেয়াল রাখতে হবে বাচ্চারা, আমি তোমাদের একটু আগে পড়াইছিলাম, এই সূত্রগুলো যদি মাথায় না থাকে এই অঙ্ক পারবা না, এই অধ্যায় তোমার কাছে কঠিন লাগবে। সমস্যা প্রক্রিয়ার সূত্র W=nRT ln V2/V1। V2 V1 এর মান বের করবা, শেষ। n এর মান বের করবা, দেওয়া আছে, আর এর মান মুখস্থ, টি এর মান দেওয়া আছে, বাকিটা পেরে যাবা, শেষ। এবার দেখো আমরা এবি পথটি হচ্ছে সমস্যা প্রক্রিয়া, এই কারণটা রেখাটা হচ্ছে কম খাড়া, এটা আমরা জানি। এখন আমরা দেখি উদ্দীপক কি আছে, এন এর মান দেওয়া আছে এবং আর এর মান মুখস্থ, টি এর মানও দেওয়া আছে। তো লিখে দিই, এখানে এন এর মান হচ্ছে 1.6 মল, মোলার গ্যাস দ্রবক আর এর মান 8.316, টি এর মান 300 কেলভিন। এখন প্রাথমিক আয়তন পরবর্তী আয়তনটা বের করে দেখি পারি কিনা। V1 বের করি, V2 বের করি। এবার এ থেকে বিতে গেছে, কিন্তু বলছে এ থেকে বি, এতে ছিল আয়তন কত বলো তো? এই যে 20 লিটার, কারণ কি লিটার এককে আছে, কথা বুঝছো? এতে ছিল আয়তন 20 লিটার, আর বিতে গিয়ে আয়তন পাইছি কত? 10 লিটার। সবাই কি বুঝছো লাইনটা? এতে 20, বিতে 10। আচ্ছা তাহলে এতে হবে V1, V1 হচ্ছে 20, V2 হচ্ছে 10। কৃতকাজ বের করবো, চলো মানটা বের করে ফেলি। এই যে লন এই এনআরটি লন V2/V1 মানটান বসাইলাম, তারপরে এখানে গুণটুন করলে এরকম লন এই মানটা করলে 0.5, লন 0.5 মাইনাস 0.693, গুণটুন করলে উত্তর আসবে মাইনাস, কাজের মান মাইনাস 2766.23 জুল। দেখো পুরো অঙ্কটা বুঝতে পারলো কিনা সবাই, কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এবার এই অঙ্কটা তো নেগেটিভ আসে তাই না? এখন দেখো এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝায় পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, আমরা জানি। ডিডব্লিউ নেগেটিভ আসলে কি হয়? পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। আর পজিটিভ আসলে সিস্টেম পরিবেশের উপর কাজ করে। আর আমাদের যেহেতু আমাদের কাজের মান চাইছে, কাজের মানটা আমরা পজিটিভ দিয়েই দিব, সুতরাং এই পথে কাজের মানটা হচ্ছে 276623 জুল, শেষ। তো স্যার এখানে মাইনাস লিখলেন না কেন? আসলে মাইনাস লিখি নাই কেন, কাজের মানটা আমরা পজিটিভ দিয়ে ব্যবহার করি। নেগেটিভ আসা মানে হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, আমরা সবসময় কাজের মানটা পজিটিভ দিয়েই লিখবো। তবে কেন নেগেটিভ আসে সেই কারণটা লিখে দিলেই হয়ে যাবে, পজিটিভ লিখে দিলে সমস্যা নাই। সবার মনে থাকবে সিস্টেমটা, বুঝছো? কার কোনো প্রশ্ন আছে তাড়াতাড়ি বলো। জি স্যার, বুঝছি স্যার। ওকে কোনো সমস্যা নেই। এবার আমরা একটা ক্রিটিক্যাল অঙ্ক করি, দেখি অঙ্ক আমরা করতে পারি কিনা। এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছিল, দেখি আমরা কতটুকু বুঝি। প্রশ্ন কিন্তু আগের মতোই, ময়মনসিংহ বোর্ড 22, 1 অ্যাটমসফিয়ার সমান সমান 10⁵ নিউটন পার বর্গমিটার লেখা আছে, গামা মান লেখা আছে, ডি বিন্দু তাপমাত্রা লেখা আছে। এখন প্রশ্ন চাইছে ডি থেকে বি, ডি হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ডি থেকে বি সংকোচনে, দেখছো প্রশ্নে খুব সুন্দর বলে দিছে সংকোচন, ডি থেকে বি সংকোচনে কৃতকাজ বের করো। এখন ডি থেকে বি সংকোচন রেখার নামটা কি বলতো? সমষ্ণ সংকোচন। এক্সিলেন্ট, সমষ্ণ সংকোচন, ভেরি গুড, আগের মতোই সমষ্ণ সংকোচন। তাহলে সূত্র কি হবে? W=nRT ln V2/V1, W=nRT ln V2/V1, আগের মতোই সব সেম, কিন্তু একটু চেঞ্জ আছে।
এখানে আয়তনটা কি লেখো দেখো তো, ডিতে আছে 1000 ঘন মিটার, নিতে হবে লিটারে। আর বিতে আছে কি 500 ঘন মিটার, লিখতে হবে লিটারে। যাই হোক পরে দেখবো না, আপাতত এটা V1, এটা হচ্ছে V2, V1 V2 V1 V2। সবাই বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। জি স্যার আচ্ছা, বুঝতে পারছি। এবার এখান থেকে আমরা একটু দেখি আমাদের সূত্রের মধ্যে কি লাগবে। সূত্রের মধ্যে জাস্ট লাগবে হচ্ছে গিয়ে এই এন এর মান, আর এর মান, টি এর মান, V2 V1 তো পাইছি, টি এর মান পাইছি, আর এর মান পাইছি, এন এর মান কি আমরা পাইছি দেখো তো, মোল সংখ্যা কি পাইছি, মোল সংখ্যার মান দেওয়া আছে এখানে, মোল সংখ্যা দেওয়া আছে। না স্যার, মোল সংখ্যা দেওয়া নাই, তা আমরা কেমনে করব? এই জন্য অঙ্কটা একটু বেশি কঠিন, বুঝছো? আচ্ছা, যদি মূল সংখ্যা না থাকে আমি কেমনে করব? দেওয়াই তো নাই। তাই মূল সংখ্যার পরিবর্তে কোনো সূত্র কি আমি জানি? মূল সংখ্যার পরিবর্তে সূত্র জানি তো, কিন্তু সেই সূত্রগুলো কি এখানে ইউজ হবে? n ইকুয়াল টু W/m, তারপর হচ্ছে গিয়ে ওগুলো তো ইউজ হবে না, কারণ এখানে বট্টর কিছুই লেখা নাই। তো কি হইতে পারে? তো এইরকম অবস্থায় তোমার টেনশন আসলে যে কাজটা করবা, আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আসবা। গ্যাসের আদর্শ সূত্র কি ছিল? আদর্শ গ্যাসের সূত্রটা কি ছিল মনে আছে কারো? তার সমন্বিত সূত্রটা বলো। PV ইকুয়াল টু এনআরটি। এক্সিলেন্ট, ভেরি গুড। এই তো হ্যাঁ, তো আমাদের খেয়াল রাখতে হবে PV ইকুয়াল টু এনআরটি। সাইমা দেখো বুঝো কিনা খেয়াল রাখো। তো আমাদের এখানে জাস্ট মনে রাখতে হবে এরকম অঙ্কে যে আমরা জানি PV ইকুয়াল টু এনআরটি, PV ইকুয়াল টু এনআরটি থেকে n বের করতে পারবো, P1 V1 আর T1। কেন লিখছি জানো? আমাদের ডি বিন্দুর জন্য চাপ হচ্ছে P1, বি বিন্দুর জন্য চাপ হচ্ছে কি P2। তো এখানে 1 নিলাম কেন? কারণ ডি থেকে আসছে, তো ডি থেকে আসলে যদি আমরা V1 গ্রহণ করি তাহলে অবশ্যই P1 নিতে হবে। যদি চাও স্যার আমি এখানে P2 V2 N আর T2 লিখবো, তাও হবে, সমস্যা নাই। তাহলে অবশ্যই বি বিন্দুর জন্য এটা নিবা 500 আয়তন, আর চাপ নিবা 400, চাপ নিবা 4, তেলেই হবে। তো লিখলাম P1 V1 ইকুয়াল টু N আর T1, জাস্ট এখান থেকে আমরা n বের করবো। তো আড়াআড়ি গুণ করলে n ইকুয়াল টু P1 V1 বাই আর T1 হয়। এখন মান বসে দিব, n এর মান হয়ে যাবে, শেষ। দেখো বুঝছো কিনা? সমান চলে গিয়েছিল, দেখো আশা করি বুঝবো অঙ্ক। এখানে জাস্ট n এর মান বের করার চ্যালেঞ্জ, আর বাকি সব সেম। এই অঙ্কের মধ্যে n এর মান বের করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার চলো আমরা শুরু করি। তো প্রথমত আমরা লিখবো, দেখো এখানে আসলে ওই আমার আয়তনকে লিটার না নিলেও সমস্যা নেই, কারণ দুইটা আয়তন সেম, তো এই জন্য। তো চাপটাকে অবশ্যই আমরা কি করব, অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল নিব। প্যাসকেল চাপ ছিল 2 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার 10⁵ প্যাসকেল। নিউটন পার মিটার বা প্যাসকেল একই কথা, 2 × 10⁵ প্যাসকেল। আয়তন, প্রাথমিক আয়তন V1 1000 সেন্টিমিটার ঘনমিটার, পরবর্তী আয়তন V2 500 ঘনমিটার, প্রাথমিক চাপ দেওয়া আছে 330 কেলভিন, বিডি সংকোচনীকৃত কাজ W1, এটাও নেগেটিভ বের হবে। তো দেখি, আমরা জানি বিডি সংকোচনে W1 W ইকুয়াল টু N আর T1 লন V2/V1। এখন আমরা জাস্ট n এর মান তো পাইনি, n এর মান না পাইছি, কি হয়েছে, সূত্র তো পাইছি। n ইকুয়াল টু কি পাইছিলাম, P1 V1 বাই আর T1 লিখে দাও। n এর পরিবর্তে লিখবা P1 V1 বাই আর T1, আর T1 যা আছে তা লিখলাম, লন V2/V1 যা আছে তা লিখে দিলাম। এই লাইনটা দেখো বুঝছো কিনা, কথা বইলো। এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে জাস্ট থাকবে P1 V1 লন V2/V1। এবার মান বসায় ক্যালকুলেশন করো, তোমরা দেখো কত পাও, তোমাদের দায়িত্ব, ক্যালকুলেশন করো। 2 × 10⁵ × 1000 লন 500/1000, দেখো উত্তর কত আসে। ক্যালকুলেশন আপনাদের দায়িত্ব দিলাম, করেন, তাড়াতাড়ি করেন, পরবর্তী অঙ্ক যাব। সোহান, হাফসামিনা, সৃষ্টি, সাইমা, ক্যালকুলেশন করো, উত্তর কত আসবে জাস্ট বলবা। সোহান কি ক্যালকুলেটর আছে তোমার সামনে? এক্সিলেন্ট, ভেরি গুড। এই তো মাশাআল্লাহ ক্যালকুলেশন পারছো। মনে রাখবা এই অধ্যায়ে অঙ্ক সহজ, ক্যালকুলেশন ভুল করলে অঙ্ক শেষ। ওকে বাচ্চারা, আপনারা পারছেন, থ্যাংক ইউ সো মাচ। অঙ্ক শেষ, আশা করি বুঝছেন। সাইমা তুমি করতে পারছো ক্যালকুলেশন? সাইমা কথা বলো। রুদ্র চেষ্টা করো, পারবা আশা করি। হ্যাঁ,
রুদ্র জয়েন করছো। রুদ্র দেখো ক্যালকুলেশন পারবে আশা করি। এটা আমি দেখাইলাম না, সময় স্বল্পতার কারণে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ওকে, এটা আমাদের শেষ। এবার আমরা যাই পরবর্তী ক্যালকুলেশন। হ্যাঁ, তো একটু ওয়েট করেন, আমরা পরবর্তী অঙ্ক বের করি, দেখি এই অঙ্কটা আমাদের কতটুকু ইম্পর্টেন্ট বা কতটা বড়। হ্যাঁ, এই অঙ্কটা একটু বড় আছে, বাচ্চারা দেখি অঙ্কটা মনে রাখবা। এই অঙ্কটা, এই টাইপের অঙ্কটা এইভাবেই করতে হয়। আর এই টাইপের অঙ্ক করার জন্য এই নিয়মটা খেয়াল রাখতে হয়, সবসময় খেয়াল রাখবা সবাই। হ্যাঁ, আমি উদ্দীপকটা তোমাদের পরে বুঝাই, তারপরে আমরা দেখি অঙ্কটা কতটুকু বুঝে করতে পারি আমরা। আমি একটু জাস্ট জুম আউট করে তোমাদের আমি উদ্দীপকটা একটু পরে দেখাচ্ছি, একটু ভালো করে তোমরা একটু দেখো। একটু ওয়েট করে, আমি একটু ঠিকভাবে এটা করে নিই, গুছায় নিই। জাস্ট একটু ওয়েট। স্ক্রিনটা মানে জুমটা ঠিকভাবে হচ্ছে না, তো এই জন্য জুমটা ঠিকভাবে হলেই হবে। যাক, কোনো রকম হয়েছে। এবার দেখো, রাজশাহী বোর্ড 22 সালে আসা প্রশ্ন। একটি আদর্শ তাপমাত্রা চাপে একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস আছে। আচ্ছা বলো, হিলিয়াম গ্যাস থাকলে এটার জন্য আমার ইয়ার মান কত হবে, গামার মান কত হবে? 1.4। এই তো ভুলটা করে ফেলছো। না 1.67। হ্যাঁ, 1.67। এই যে এই ভুলটা কিন্তু আমরা ম্যাক্সিমাম বাচ্চারা করি। হিলিয়াম হচ্ছে 1 পারমাণবিক গ্যাস, 1.67 হবে। বাকিরা বুঝছো? এই ভুলটা আর করো না সবাই, এই ভুলটা করা যাবে না, খেয়াল রাখতে হবে, মন থাকবে সবার। এটা কিন্তু কেয়ারফুল থাকবেন, এটা অনেকেই ভুল হয়। আচ্ছা, এজন্য প্রশ্ন করলাম আগে। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমস্ত প্রক্রিয়ায় এবং পরবর্তীতে এত গুণ করা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার ইহা তো আমরা করছিলাম আগেও, আসলে অঙ্কটা করছিলাম আগে, ওটা গ করছিলাম, এখন আমরা গহ করবো, বুঝছো? উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে ব্যাখ্যা করো। এখন আমাদের এখানে দুইটা প্রক্রিয়ার কথা বলছে, একটা সমষ্ণ, একটা হচ্ছে রুদ্ধতাপীয়। এখন কোন প্রক্রিয়ায় কাজ বেশি হবে, এটা এই টাইপের প্রশ্নটা কিন্তু অনেক কমন, মনে রাখবা। কোন প্রক্রিয়া কাজ বেশি হবে, কোন প্রক্রিয়া কাজ কম হবে, বা দুই প্রক্রিয়া কাজ সমান হবে কিনা, এই টাইপের অঙ্কটা প্রচুর কমন, এটা পরীক্ষায় বেশি আসে। তো এটা খেয়াল রেখে আমরা কাজ করব। তো আমরা প্রথমত সমস্ত প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করব, পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী করব, কৃতকাজ বের করব। আরেকটা কথা তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন সমস্ত প্রক্রিয়া অঙ্ক করব, সূত্র কিন্তু আমাদের একটাই। তো সমস্ত প্রক্রিয়াতে কোনো ঝামেলা হয় না অঙ্ক করার জন্য, কারণ কি সূত্র মানে একটাই আছে, W = nRT ln V2/V1। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তখন চিন্তা করতে হয় এটা হবে নাকি এটা হবে, তখন আমরা মান দেখে বুঝবো যে কী কী দেওয়া আছে, সেই অনুযায়ী এটা হইতে পারে অথবা এটাও হইতে পারে। মন থাকবে কথা যা বলছি? কথা বলো। জি স্যার, মনে থাকবে স্যার। তো এখন আমরা এই কাজটা করি যে আমাদের সমস্ত প্রক্রিয়াটা আগে লিখবো। তো W = nRT ln V2/V1, তো লিখবো সমস্ত প্রক্রিয়াকৃত কাজ W = nRT ln V2/V1। W = W1 ধরছি কারণ প্রথম কাজ, এই জন্য nRT1 ln V2/V1। এখন আমরা জাস্ট মানগুলো চেক করি। এন এ মান পাইছি, এন এ মান আমাদের দেওয়া আছে 1 মোল, আর এ মান তো আমরা মুখস্থ জানি 8.36। টিওন এর মানটা আমাদের দেওয়া আছে, টিওন এর মানটা দেওয়া নাই, এটা মুখস্থ দেখি এটা পাই কিনা। V2 আর V1 বের করি। আচ্ছা দেখো, T1 বের করার জন্য এই কথাটা মনে রাখবা। এখন এখান থেকে বলো T1 এর মান কত হবে, এখান থেকে বলো T1 এর মান কত হবে, তাপমাত্রার মান কত হবে? 1 atmosphere। না, অ্যাটমসফিয়ার তো হচ্ছে তোমার চাপ, তাপমাত্রা। 273। এক্সিলেন্ট, 273। ভেরি গুড, 273 কেলভিন, ভেরি গুড, এই তো পারছো। কারণ আদর্শ তাপমাত্রা চাপ 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন। এখন প্রাথমিক আয়তন ধরবো V, কারণ আমাদের ধরতে হবে V1 = V। পরবর্তী আয়তন 1.5 গুণ বলছে না, 1.5 গুণ করা হয়, দুই প্রক্রিয়াতে করা হয়। সমস্ত প্রক্রিয়াও 1.5 গুণ করা হয়, রুদ্ধতাপীয় 1.5 গুণ করা হয়। এটা বলছে যে তারা 1.5 গুণ করা হয় আয়তনটাকে। তো V2 হবে কি 1.5B, আর আর এর মান তো আমরা ওই যে 8.36, আর পারমাণবিক গ্যাস গামা মান 1.67। শেষ। এই এরপর হচ্ছে জাস্ট মানটান বসা দিলাম, মানটান বসাইলে এগুলো পারবো আশা করি, সময় নিলাম না, আমার সময় কম দেখে এই মানটান বসা দিলাম। তো ক্যালকুলেশন করে আসবে 920.51 জুল। তার মানে সমস্ত প্রক্রিয়া 920 জুল কৃতকাজ। এই এতটুকু বুঝতে পারছো কিনা আমি একটু জানো। আর এর মান 8.314 না স্যার? আচ্ছা 314 লিখবো, হ্যাঁ 314 লিখবো, 6 লিখছি। যাই হোক, আমাদের সময় 8.316 দিয়ে করছিলাম। সবাই একটু কথা বলো, এতটুকু বুঝতে পারলা কিনা বা কারো প্রশ্ন আছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হইল গিয়া, তোমরা বলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা এই অঙ্কের মধ্যে?
বলো তো রুদ্ধ তাপীয়র জন্য তো এটা দুইটা আছে, এটাও আছে এটাও আছে। এখন আমরা এটা ব্যবহার করব নাকি এটা ব্যবহার করব, কোনটা বলো তো? এক নাম্বার। এক্সিলেন্ট, 1 নাম্বার, কারণ চাপের মান আমরা জানি না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছেন ব্যাপারটা, এই আইডিয়াটা আপনাদের বুঝতে হবে। এখন আমাদের মহাঝামেলা কি জানো? তাপমাত্রা তো আমাদের দুইটা লাগবে, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। তাহলে T2 আমি কই থেকে পাবো? হ্যাঁ, ভেরি গুড, আরেকটা বাহির করতে হবে। এখন বললি তোমাদের একটা কথা, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতেই আমাদের এই কাহিনীগুলো করতে হয়, শুধুমাত্র রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতেই এই কাহিনীগুলো করতে হয়। কাহিনীটা আসলে কি? আমি তোমাদেরকে গত ক্লাসে 3টা সূত্র পড়াইছিলাম না রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার, মনে আছে? P1 V1 গামা মাইনাস গামা, P2 V2 গামা, মনে আছে সূত্রগুলো? এই যে মনে রাখবা, শুধুমাত্র রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কাজ বের করতে গেলে এই কাহিনীগুলো কইরা হয় তোমাকে P1 P2 অথবা T1 T2 অথবা যে কোনো কিছু বের করতে হবে। মনে রাখবা, শুধুমাত্র রুদ্ধ তাপীয় প্রক্রিয়াতে এই কাহিনীগুলো করতে হয়। তো আমাদের এই অঙ্কের মধ্যে তাপমাত্রা আর আয়তন দেওয়া আছে, যেহেতু আমরা 2 নম্বর সূত্র দিয়ে কাজ করব, T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1। এইভাবে আমরা T2 বের করব। দেখো এবার কথাটা বুঝতে পারলা কিনা? প্রাথমিক তাপমাত্রা T1 273, পরবর্তী তাপমাত্রা T2, আর V1 V2 তো আমি পাইছি, V1 হচ্ছে V, V2 হচ্ছে গিয়া তোমার 1.5 B। বুঝছো? মনে থাকবে সবার? জি স্যার, মনে থাকবে। তো রুদ্ধ তাপ প্রক্রিয়ার জন্য কিন্তু কাজ T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, এই ক্যালকুলেশন কিন্তু আমরা পারি, তোমরা তো করাইছিলাম। T2 বের করব, তাহলে এগুলো ডান পাশে নিয়ে যাও। তো ওই যে V1 বাই V2 গামা মাইনাস 1 T2 T1 হবে। এখন গামা মান বসায় দাও, T2 বের করবা, গামা মান বসা দিলে ক্যালকুলেশন করলে T1 এর মান, T2 মানটা পাওয়া যাবে 207 সামথিং। আসলে ক্যালকুলেশনটা করলাম না, কারণ এই যে লিঙ্ক কেটে যাবে, বুঝছো? আজকে এই লিঙ্কটাই ক্লাস শেষ হবে, আর বেশিক্ষণ নিতে পারবো না, কারণ আমি গুছাইনি, নোট গুছাতে পারিনি, এতটুকু থাকবে। তো এখন T2 পাইছি, আশা করি বুঝতে পারছো। এবার T1 T2 দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, এই ক্যালকুলেশনে তোমাদের দায়িত্ব থাকবে। হ্যাঁ, এখন তোমরা এটা সমাধান করে দেখাবা কত আসে। তো আমাদের এখানে জাস্ট লিখবো কৃতকার্যের মান W2 NR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, তবে মানটান বসালে ক্যালকুলেশন করলে যত আসবে আর কি। তো আশা করি পারবা, আমি সময় নিলাম না, কারণ লিঙ্ক কেটে যাবে, তো এই জন্য। তো উত্তরটা হচ্ছে কি আমার এরকম 813 সামথিং W2, অর্থাৎ আমাদের সমস্ত প্রক্রিয়া ছিল আমার 900 সামথিং, কত ছিল 920, আর রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় পেলাম 813। তাই বলছে কোন প্রক্রিয়ায় বেশি কাজ হবে? সমস্ত প্রক্রিয়া। তো সমস্ত প্রক্রিয়া 920, রুদ্ধ তাপীয়তে 813। তো লিখলাম W1 গ্রেটার দেন W2, সুতরাং সমস্ত প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে, এটাই আনসার। এই হচ্ছে আজকের ক্লাসের সর্বশেষ অংশ। সবাই তোমাকে জানাও অঙ্কগুলো বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। তা এখন বলি, আমাদের এইভাবে প্রতিটা ম্যাথ করতে হবে, যত ম্যাথ আছে আমরা এইভাবে সলভ করে তাহলেই হবে। আর তোমাদের বাড়ি কাজ দেওয়া হয় নাই, বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্র ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করবো বাকি সাবজেক্ট, রসায়ন, হায়ার ম্যাথ নিয়ে, বায়োলজি নিয়ে কীভাবে পারি তোমাদের হেল্প করতে বাকি 10 মাস ইনশাল্লাহ অপেক্ষা থাকো। আর অবশ্যই তোমরা অফলাইনে সমস্যাগুলো আমাকে দিও, প্রবলেমগুলো আমাকে শেয়ার করো, আমি সবার প্রবলেম নিয়ে কাজ করবো আস্তে আস্তে। আজকের মতো এখানে ক্লাস শেষ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।